একের পর এক যুদ্ধ। রাষ্ট্রসংঘ কেন নীরব দর্শক? সম্মিলিত জাতিপুঞ্জের মতো হবে না তো রাষ্ট্রসংঘের ভবিষ্যৎ? বর্তমান বিশ্বের উত্তাল যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ভূমিকা এক গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। একের পর এক সংঘাত, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি, মানবাধিকার লঙ্ঘনের করুণ চিত্র। এসবের মাঝে রাষ্ট্রসংঘ যেন শুধুই বিবৃতি দেওয়া আর উদ্বেগ প্রকাশের একটি প্রতীক মাত্র হয়ে উঠে দাঁড়িয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে গাজা, ইসরায়েল সংকট, সিরিয়া, সুদান, মায়ানমার কিংবা ইয়েমেনে প্রত্যেক ক্ষেত্রেই রাষ্ট্রসংঘের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, ভেটোনীতির অদূরদর্শিতা এবং রাজনৈতিক সুবিধাবাদী ছায়া আন্তর্জাতিক শান্তির এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকেই যেন তামাশায় পরিণত করেছে। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের রক্ষক হিসাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ একটি আমলাতান্ত্রিক, জটিল ও দায়হীন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। যারা মানবাধিকারের শপথ নিয়েছে তারাই আবার নিরাপত্তা পরিষদে অস্ত্র রপ্তানির স্বার্থে যুদ্ধকে মদদ দিয়েছে, শান্তির নামে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এ এক নির্মম বাস্তবতা। একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর প্যারিস শান্তি চুক্তি অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল লিগ অব নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ। প্রতিষ্ঠাকালীন কনভেন্ট অনুযায়ী বিশ্ব সংস্থাটির উদ্দেশ্য ছিল সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা ও অসামরিকরণের মাধ্যমে যুদ্ধ এড়ানো এবং সমঝোতা ও সালিসির মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা। কিন্তু অল্প কিছু সাফল্য ও শুরুর দিকে বেশ কয়েকটি ব্যর্থতার পর অবশেষে শতাব্দীর 30-এর দশকে সম্মিলিত জাতিপুঞ্জ অক্ষশক্তির অগ্রসরের বিরুদ্ধে দাঁড়াতে প্রচণ্ডভাবে ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই এটা প্রমাণ হয়ে যায় যে আর একটি বিশ্বযুদ্ধ এড়াতে জাতিপুঞ্জ সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সম্মিলিত জাতিপুঞ্জ ভেঙে যায়। সেই আদলে প্রতিষ্ঠা হয় ইউনাইটেড স্টেটস অব নেশনস বা রাষ্ট্রসংঘ। এ সময় রাষ্ট্রসংঘের নিজস্ব শান্তিরক্ষী বাহিনী রয়েছে। তারা বহু দেশে নিযুক্ত থাকলেও তাদের ক্ষমতা সীমিত, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল এবং প্রায়ই রাজনৈতিক সদিচ্ছার অভাবে কার্যকর হতে পারে না। ফলে বিশ্বজুড়ে নিরীহ মানুষের উপর বোমা পড়ে, শিশুদের মৃতদেহ ভেসে আসে সৈকতে, নারীদের উপর চলে নিপীড়ন। কিন্তু রাষ্ট্রসংঘের পদক্ষেপ হয় একরকম দেরিতে আসা দুঃখ প্রকাশ। রাষ্ট্রসংঘ যদি বর্তমান গঠনতন্ত্রের নীতিতে পরিবর্তন না আনে, যদি বৃহৎ শক্তির প্রভাব মুক্ত করতে না পারে নিজেকে, তবে তার অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। একটি ন্যায়ভিত্তিক, বিকেন্দ্রীকৃত, দায়িত্বশীল রাষ্ট্রসংঘ ছাড়া এই বিশ্ব আর কোনোদিনই স্থায়ী শান্তির মুখ দেখবে না। তাই প্রশ্ন জাগছে, রাষ্ট্রসংঘ সত্যিই চায় তো মানবতার পাশে দাঁড়াতে, নাকি তারা কেবল নীরব দর্শক হয়ে থাকবে? রাষ্ট্রসংঘের ভবিষ্যৎ সম্মিলিত জাতিপুঞ্জের মতো হবে না তো? সত্যিই কি ঘনিয়ে আসছে আরো এক মহাযুদ্ধের মেঘ? মধ্যপ্রাচ্যে বিপুল হানাহানির খড়বায়ু ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে, টলমল করছে ভবিষ্যৎ অনিকেত কিনারে। পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ পুঞ্জবোমার আকস্মিক আঘাতে ইরান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের অনেকগুলি শহর। ইসরায়েলও অব্যর্থ মিসাইল হানা চালিয়েছে ইরানের গোপন আর এক নিউক্লিয়ার সাইটে। কেননা পূর্ণ বাস্তববাদ জানে যুদ্ধ জয়ের স্বপ্ন ও গৌরব, প্রেমের স্বপ্ন, সুখ, চিরন্তনতা কতদূর অলিক। যুদ্ধ বিষয়ে মানুষের মনে যুগে যুগে এক বিপজ্জনক রোমান্টিকতা, অবাস্তব রূপকথা তৈরি হয়েছে। যারা তা তৈরি করেছেন অধিকাংশই যুদ্ধে না যাওয়া কবি, সাহিত্যিক, শিল্পী। যুদ্ধ সম্পর্কে অন্তিম ও অমোঘ সত্য কথাটি বলেছেন বুদ্ধদেব বসুর কাব্যনাট্য প্রথম পাঠ্য, কে স্বয়ং কৃষ্ণ, সব যুদ্ধই অন্যায়। পৃথিবীর সমস্ত যুদ্ধের আদি সত্য কতদূর নির্মম তা বলেছেন উইনস্টন চার্চিল, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়ার পরেই তার প্রথম ভাষণে। বলেন 1940-এর 13ই মে, ব্লাড ওয়েল টিয়ার্স অ্যান্ড সোয়েট, অর্থাৎ রক্ত, শ্রম এবং কান্না, শ্বেত। পৃথিবী যদি এগোতে থাকে আর এক বিশ্বযুদ্ধের দিকে, তাহলে আমরা যেন মনে রাখার চেষ্টা করি, নিউক্লিয়ার বা পরমাণু যুদ্ধের পরে পৃথিবী এক ভয়ঙ্কর বিকৃত চেহারা নেবে। সে এক অবরিত বিকৃতির নরক। তারপর আর হয়তো মানুষ থাকবে না।